দর্শক, আপনারা দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আগে বলছিলাম আমাদের সাথে আছেন সেকান্দার আলী, ক্রীড়া সাংবাদিক। সেকান্দার আলী ভাই, যেটা আসলে বলছে যে বাংলাদেশ এখনো বিশ্রামে রয়েছে, এখনো তারা আসলে মাঠ দেখার সুযোগ পায়নি। পরশুদিন কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ, তো একটু হলো প্রভাব পড়ছে কিনা আসলে? আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু টর্নেডোর আঘাত হেনেছে এই স্টেডিয়াম যেখানে খেলা হওয়ার কথা ছিল। তো এই যে যে খেলা যদি না হয় তাতে কি একটু হলেও প্রভাব পড়বে কিনা বাংলাদেশ দলের প্রস্তুতিতে, বিশ্বকাপ প্রস্তুতিতে? আমার যতটুকু খোঁজ নেওয়া হয়েছে, এই খোঁজ নেওয়ার ম্যানেজারের সঙ্গে আমি যোগাযোগ রেখেছি সার্বক্ষণিক। তো সেই জায়গা থেকে যেটুকু জেনেছি যে ওখানে যে আফটার মানে সাইক্লোনের পরবর্তীতে যে ইটা থাকে নিম্নচাপটা, সেই নিম্নচাপ গত 3 দিন ধরে ছিল। বেশি দিন তো হয়তো ক্যারি করে না এই ধরনের ঝড়ের পরে। আজকে হয়তো ওয়েদার ভালো হয়ে যাবে এবং বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পারবে সে আশা করা হচ্ছে। এবং গতকাল কিন্তু ওয়েদার দুপুরের পরে আপনার ড্রাই ছিল অনেকটা, মাঠ আজকে হয়তো শুকিয়ে যাবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের মতো হয়তো অতটা ভালো স্টেডিয়াম নাও, মানে যেখানে খেলা হবে স্টেডিয়াম না, এটা একটা অস্থায়ীভাবে একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছে যেখানে পিচ বসানো হয়েছে। ড্রেনেজ সিস্টেম তো আর বাংলাদেশের মতো হবে না, কারণ বাংলাদেশ হলো ক্রিকেট নেশন, আস্তে আস্তে তারা আমেরিকা হবে। কিন্তু আপনি যেটা জানতে চাইলেন সেটা হলো যে এখানে প্রভাব পড়বে কিনা যদি সিরিজটা না হয়। সিরিজ না হলে তো ডেফিনেটলি প্রভাব পড়বে, এবং সেই প্রভাবটা হলো যে বাংলাদেশের বড় ধরনের ক্ষতি। কারণ হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন হলো আপনাকে কোপ আপ করার জন্য, গ্রাউন্ডটা মুখস্থ করার জন্য, পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করেন এবং আপনার যে স্কিল রয়েছে সেই স্কিলকে ফাইন টিউন করার জন্য। কিন্তু সেটা হবে বলে আমার বিশ্বাস। কেন হবে? আজ এখনও কিন্তু একদিন বাকি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ টাইম যদি চিন্তা করেন আজকে ইভিনিংয়ে হবে আপনার, ওদের ওখানে 19 তারিখ। সেক্ষেত্রে কালকের দিনটাও পাওয়া যাচ্ছে এবং পরশু দিন হলো ম্যাচ। পুরো সিরিজটাই হবে এবং ভালোভাবেই হবে। প্রতিদিন সাইক্লোন হবে না এবং ঝড় বৃষ্টি হবে না। প্রাকৃতিক কিছু ব্যাপার থাকে, সেই প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলে তো কিছু করা থাকে না। আর তাছাড়া আরও দুটো ম্যাচ থাকবে বাংলাদেশের, একটা হলো এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই, আরেকটা হলো ইন্ডিয়ার বিপক্ষে নিউ ইয়র্কে। তো আশা করি আমার বাংলাদেশ দল একেবারে শুয়ে বসে কাটাবে না। এখানে যেটা করছে, জিমে যাচ্ছে, জিমে তারা অনুশীলন করেছে, এটাও কিন্তু এক ধরনের প্র্যাকটিস। হয়তো ক্রিকেটীয় অনুশীলনটা হলে ভালো হতো, আশা করি হয়ে যাবে। আমরা গতকালকে আসলে সভাপতির কণ্ঠে যেটা শুনছিলাম আসলে যে ক্রিকেট লাভার হিসেবে যাক সব সব ম্যাচ জিতুক, কিন্তু সে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তার সেই কনফিডেন্সটা নাই যে আসলে বাংলাদেশ ততটা ভালো খেলবে। আসলে এই কনফিডেন্সের অভাবটা কেন আসলে, আপনার কি মনে হয়? দেখুন, বাংলাদেশের অতীত রেকর্ড কিন্তু খুব একটা ভালো না টি-টোয়েন্টি ক্রিকেটে। বিশেষ করে আপনি যদি চিন্তা করেন দ্বিপক্ষীয় সিরিজে কিছু ভালো রেজাল্ট থাকলেও আপনার ইন্টারন্যাশনাল যে ইভেন্ট হয়, অর্থাৎ 2007 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে বিশ্বকাপ হয়েছে, সেই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেনি। আপনার 2007 সালে ফার্স্ট টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবলমাত্র আপনার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গিয়েছিল। দ্যাট ওয়াজ দ্য বিগ রেজাল্ট। এবং আজ পর্যন্ত আপনার কোনো বড় দলকে হারাতে পারেননি। আপনার লাস্ট বিশ্বকাপকে বলা হয় আপনার যেটা 22 সালে হয়েছে অস্ট্রেলিয়াতে, সেখানে সাকিব আল হাসানের দাবি অনুযায়ী যে এটাই বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপনি কাকে কাকে হারিয়েছেন? দুটো অ্যাসোসিয়েট কান্ট্রিকে না, একটা ফুল নেশনকে জিম্বাবুয়ে, আর একটা হলো নেদারল্যান্ডস থেকে। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে টি-টোয়েন্টিতে এই যে কনফিডেন্স না থাকা, এই কনফিডেন্স না থাকার অন্যতম কারণ হলো আপনার অ্যাচিভমেন্ট নাই। যখন আপনার অ্যাচিভমেন্ট থাকবে তখন আপনি অটো একটা ডিমান্ড চলে আসবে, কনফিডেন্স চলে আসবে ভিতরে। বাংলাদেশ ওয়ান ডে ভালো করবে এরকম বলে, যদি ওয়ান ডে আমরা 3টে ম্যাচের বেশি জিতিনি এবং আমরা কিন্তু খুব ভালো করিনি। 2007 সালে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা ভালো খেলেছি, 2015 সালেরটা মোটামুটি ভালো খেলেছি, এই হলো আমাদের অ্যাচিভমেন্ট। সো যে দলের আপনার খুব বেশি অ্যাচিভমেন্ট নেই, যে দলের প্লেয়াররা আপনার বড় স্কোর করতে পারে না, যে দলের ব্যাটাররা ফায়ার করতে পারে না, সেই দলের কাছ থেকে খুব বেশি কনফিডেন্স দিয়ে কিছু প্রত্যাশা করা খুব কঠিন। এখন উনি যেটা বলেছেন, অন্য সাধারণ কোনো দর্শক হলে বা ক্রিকেট বোঝা কোনো মানুষ হলে বলতো যে আমি হয়তো একটা দুটা ম্যাচ জয়ের আশা করি। আর উনি তো বলছেন ভালো খেলুক। ভালো খেলার অর্থ হলো যে ঠিক আছে, কম্পিটিটিভ ক্রিকেট খেলে আপনার ম্যাক্সিমাম জেতার চেষ্টা করুক, এটাই হলো মিনিং দাঁড়ায়। আসলে এই যে যে প্রত্যাশার কথাটা বললেন, আসলে আমরা প্রত্যাশাটা কোথায়? আসলে আমরা প্রত্যাশিত হতে পারছি না কেন? আমরা যদি আয়ারল্যান্ডকে দেখি, আমরা যদি আফগানিস্তানকে দেখি, তাদের দ্বারাও আমাদের মনে হয় যে না, তারা যে কোনো একটা বড় দলকে হারিয়ে দিতে পারে। তাদের প্রতি যে আমাদের কনফিডেন্স, কিন্তু সেই কনফিডেন্স কিন্তু আমাদের বাংলাদেশ দলের প্রতি আসতেছে না। এই কনফিডেন্সটা তৈরি করার পিছনে আসলে ভূমিকা কাদের, বা কাদের কীভাবে কাজ করা উচিত? সব কিছুর পেছনে রয়েছে অবকাঠামো। আমার সীমিত অবকাঠামো নিয়োগ করা যায়। এগ্রেসিভ ক্রিকেট খেলার একটা প্র্যাকটিস আমাদের ডোমেস্টিকে কিন্তু নেই। আমাদের দেখেন ফার্স্ট যেটা লিস্টে ক্রিকেট, সেখানে কিন্তু এখন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। নানা রকমের মেকানিজম আমাদের দেশে, এখানে দলীয়করণ অনেক কিছুই থাকে। তারপর ক্লাব, কী বলবো, ব্লক,
ক্লাব অবকাঠামো বলবো না, আমি ক্লাবের ব্লক, এই ব্লকের কারণে কেউ হয়তো 15 জন 16 জন ন্যাশনাল প্লেয়ার বা ইন্টারন্যাশনাল প্লেয়ার নিয়ে রাখছে, আবার অন্য দলগুলো খুব একটা ভালো প্লেয়ার নিতে পারছে না, কম্পিটিশন লেভেলটা খুব একটা থাকছে না। এই একটা যেমন রয়ে গেছে। এখানে টি-20 ক্রিকেট যেটা হয়, টি-20 ক্রিকেটের মতো উইকেট বা কন্ডিশন দেওয়া হয় না। ইন্টারন্যাশনাল আপনি ঘরে খেলবেন, আপনি উইনিং করার জন্য, মানে জয় নেওয়ার জন্য আপনি যা করার সেরকম উইকেট বানিয়ে দিচ্ছেন, স্লো অ্যান্ড লো উইকেট, যেখানে প্লেয়াররা কখনো, ব্যাটাররা কখনো আপনার শর্টস খেলে অভ্যস্ত না। আপনাকে যে কোনো কিছু কনফিডেন্স বাড়াতে হলে আগে শর্টস খেলার অভ্যাস রাখতে হবে। তো সেই অভ্যাসটা বাংলাদেশের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট থেকে হয় না, ছোটোবেলা থেকেই হয় না। আপনি কটা ম্যাচে, আমরা টি-20 ম্যাচে, আমরা যে বিপিএল হয় বাংলাদেশে, কটা ম্যাচ আপনার 230, 240 কিংবা 200+ রান হয়? খুব কম। তো যে দেশের টি-20 ক্রিকেট একটাই টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আপনার রান কম হয়, সেখানে ব্যাটাররা কীভাবে আপনি করে ফায়ার স্কোর, যেটা আপনার বলি যে আপনার ধরেন 30 বলে 60 করে দেবে, কিংবা 20 বলে 50 করে দেবে, 55 করে দেবে, এরকম কোনো ব্যাটার তো নাই। 200 স্ট্রাইক রেটের ব্যাটে আসলে দেখাই যায় না নাই। সেরকম। তো লিটন দাস একবার একটা কথা বলেছেন যে 30 বলে 30 করা ব্যাটার কিন্তু বাংলাদেশে অভাব নাই। দিস ইজ দ্য ওয়ানডে ক্রিকেট। সো টি-20 ক্রিকেটটা যদি আপনার ভালো করতে হয়, তাহলে আপনাকে গুড দিতে হবে, উইকেট দিতে হবে, ভালো উইকেট দিতে হবে, ব্যাটিং প্যারাডাইজ উইকেট বানাতে হবে, যেখানে বোলাররাও প্র্যাকটিস করে করে তাদের ভালো করার নেচার, যে মেন্টালিটি তৈরি করবে, কনফিডেন্স গ্রো করবে, তখন তারা যে কোনো কন্ডিশনে গিয়ে ভালো করবে। আমি একবার আশরাফুলকে লাহোরে জিজ্ঞেস করেছিলাম, লাহোরে তখন বাংলাদেশ দল সফরে গিয়েছিল, ওই সফরে ছিলাম, তখন আশরাফুলকে জিজ্ঞেস করলাম, আশরাফুল এত মানে ফ্ল্যাট উইকেটে তারা কীভাবে পাকিস্তানের থেকে এত ভালো ভালো প্লেয়ার তৈরি হয়, কীভাবে এত স্পিনার তৈরি হয়, ভালো স্পিনার তৈরি হয়? আশরাফুল বলেছিল ওরা এখানে প্র্যাকটিস করে, এই তারা জানে যে আমাদের টার্ন করা শিখতে হবে, কারণ ফ্ল্যাট উইকেট, এই ফ্ল্যাট উইকেটে ব্যাটাররা না হলে দুর্মুজ করে দেবে, সেজন্য তারা বোলিংয়ে ভ্যারিয়েশন শেখে এবং তারা ভালো করে যখন বিশ্বের অন্য দেশগুলিতে যায় তখন ভালো করে। আমাদের দেশে অটো বল পড়ে এবং আমাদের বোলাররাও বিদেশে গিয়ে সাকসেস হয় না। দ্যাটস দ্য কারেক্ট পয়েন্ট। আমাদের এখানে যদি আপনি ওইরকম স্পোর্টিং উইকেট দেন, ভালো উইকেট দেন, তখন ব্যাটাররাও যেমন তৈরি হবে, তেমনি বোলাররাও আরও বেশি ফাইন টিউন হবে, আরও শাইন হবে, তখন আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে সাকসেসের রেটটা বেড়ে যাবে। তো এই যে কনফিডেন্স না পাওয়া, এই যে আত্মবিশ্বাস না দেওয়া, যখন আপনি দেখবেন যে কিছুই করতে পারছে না, যখন দেখবেন যে ভালো স্কোর হচ্ছে না, প্রতিদিন তো আমরা সমালোচনা করি, ম্যাক্সিমাম মানুষ ফেসবুক গেলে আপনার ফেটে যায়। লর্ড শান্ত কেন বলা হয়? বলা হচ্ছে এরা যতটা না তাদের অ্যাপ্রোচ দেখে মনে হয় তারা অনেক কিছু করতে পারবে, ফাড়িয়ে ফেলবে, কিন্তু পারে না। এটা যদিও অসম্মান করা একজন ক্রিকেটারকে, একজন ক্যাপ্টেন সে এখন, তারপরে বলে মানুষ কিন্তু হতাশা থেকে, বেসিক্যালি হতাশা থেকে। আপনার তাফিদ হৃদয়, আমি এবার যে ডোমেস্টিক ক্রিকেটটা দেখেছি, ঢাকা প্রিমিয়ার লিগ, ওখানে দেখেছি তিনি চেষ্টা করেছেন টি-20 স্টাইলে আপনার ওয়ান ডে ব্যাটিংটা করতে। এর কারণে তিনি কিন্তু এই যে জিম্বাবুয়ে সিরিজে কিছু ইনিংস খেলেছেন, সেটা হলো ফায়ার ইনিংস ছিল এবং বলের চেয়ে রান বেশি ছিল। এইটা হলো আপনার প্র্যাকটিসটা ওখান থেকে করতে হবে, মেন্টালিটিটা গড়ে দিতে হবে। তো ম্যাক্সিমাম ব্যাটারের ক্ষেত্রে সেফ জোনে থাকার একটা প্রবণতা থাকে। ঠিক আছে, আমি 50 বলে বা 48 বলে 50 করি, আমি টিমের জায়গা ধরে রাখি। এই মেন্টালিটি থেকে যতদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটাররা বেরিয়ে না আসতে পারবে এবং কোচরা এখানে যতদিন পর্যন্ত পুশ না করবে, ততদিন পর্যন্ত ভালো ক্রিকেট খেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমার ব্যক্তিগত মত এটা। ভাই, আমি গতকালকে হাতুড়ুর একটা ইন্টারভিউ দেখছিলাম, আসলে আমাদের 15 ক্রিকেটারকে মূল্যায়ন করছিলেন তিনি আসলে যেভাবে মূল্যায়ন করছিলেন, প্রত্যেকটা মূল্যায়ন শেষে মনে হচ্ছিল যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ জয়ের মতো ক্রিকেটার আছে আমাদের, তার মূল্যায়ন শোনার পর। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা সেই পারফরমেন্সটা পাই না। দেখুন, আমি সবগুলি মানে পড়েছি, প্রত্যেকটা প্লেয়ারের বিপক্ষে যে মানে পক্ষে যে মতামতগুলি দিয়েছেন তিনি, সেই মতামতগুলির মধ্যে যেটা রয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে যে মিষ্টি মিষ্টি কথা বলা, মিষ্টি মিষ্টি কথা, প্রত্যেকটা ক্রিকেটার কেমন, তার বিহেভিয়ার কেমন, তার অ্যাটিটিউড কেমন, এইগুলি নিয়ে ক্রিকেটার হিসেবে সে কতটা ফায়ার করতে পারে, ক্রিকেটার হিসেবে সে কতটা মেধাবী, কতটা আউটপুট দেওয়ার সক্ষমতা রাখে, এই বিষয়ে কিন্তু তিনি বলেননি। বলেছেন এই ছেলেটা এরকম, এই ছেলেটার অ্যাটিটিউড এরকম, সে খুব ফানি, সাকিব আল হাসান খুব ভালো বোঝে, ভালো ক্যাপ্টেন, এই কথা দিয়ে এটা সবাই জানে, পৃথিবীর সবাই জানে। তো এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে আসলে ক্রিকেটারদের মূল্যায়ন হয় না। মূল্যায়ন হবে একজন মাস্টার, তাকেই মূল্যায়ন করবে। ভালো মানুষ সবাই মানে ভালো অ্যাটিটিউড দেখানো বা ভালো প্রশংসা করা সেটা অন্য জিনিস। আর কোচের মূল্যায়ন হবে, টিচারের মূল্যায়ন হবে হাউ হি ইজ পারফর্মার। আপনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হন না থার্ড হন, না আপনার অ্যাপ্রোচটা কি, আপনার সেটা মূল্যায়ন করতে হবে। আপনাকে দিয়ে যদি বাংলাদেশ দল সার্ভ না হলো, বাংলাদেশ দল যদি অ্যাচিভ না করতে পারলো, সারা জীবন খেলেই যাবেন, আমি খেলেই যাবেন, 30, 40, 50 বছর খেলে যাবেন, কোনো অ্যাচিভমেন্ট নাই বৈশ্বিক পর্যায়ে, দরকার নাই তো। বিশ্বকাপ জিততে না পারলে নিউজিল্যান্ডকে বলে কি চোকার বল, এখনও তার 2টা ফাইনাল খেলতে, তারপরে কিন্তু তাদেরকে বলা হচ্ছে সাউথ আফ্রিকার মতো দল, তাদেরকে চোকার বলে, কারণ তার বিশ্বকাপ মঞ্চে কিছু করতে পারে না, না করার ফলে তাদেরকে
চোখ করে বলা হয়, অপমানসূচক মন্তব্য করা হয় তাদের তারপর বিরুদ্ধে। তারা একটা লেভেলে যায়, কিন্তু Level আমরা তো আছে। আমরা তো সেটাও নাই। আমাদের কোনো লেভেল নাই, আমাদের এখানে ওভার রেটেড একটা দল আমরা, যদিও খারাপ শোনা যাচ্ছে, আমার দেশ সব কিছু, কারণ মিডিয়া হাইপ আমাদের এখানে প্রচুর। আপনার এই মিডিয়া হাইপ যদি অনেক অন্য কোনো ভালো দেশে থাকতো মোটামুটি, তাহলে তারা অনেক দূর চলে যেত। আমাদের এই দেশে এখানে মিডিয়ায় অনেক বেশি ফোকাস, অনেক বেশি পায়। প্লেয়ারদের যে ফ্যাসিলিটি আছে, প্লেয়ারদের যে এরকম পরিচিতি আছে, তাদের কাছ থেকে যে আউটপুট পাওয়ার আশা করা হয়, এখানে সেটা আমরা তারকা আসলে হওয়া পাই না। যত সহজ, অন্য দেশে সহজ না। নিউজিল্যান্ডের প্লেয়াররা তারকা হতে পারে না, তারকা হয় আমাদের কাছে। ওদের কতজন মানুষ সারা পৃথিবীতে ওদেরকে করে, মূল্যায়ন করে। ওদের ওখানে কতটা ডোমেস্টিক আছে, ফিনান্সিয়াল বেনিফিট আছে, খুব বেশি নাই। সো আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের ক্রিকেটাররা তৈরি হচ্ছে না। তবে তৈরি হবে, সেটার জন্য আপনার আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে শক্তিশালী করতে হবে। আঞ্চলিক ক্রিকেট মানে ক্রিকেট হতে হবে ফার্স্ট ক্লাস ক্রিকেট। যেমন আপনার ভারতে যেমন প্রত্যেকটা প্রদেশে ফার্স্ট ক্লাস, এবং ভালো ফার্স্ট ক্লাস কি ওদের ওখানে যে 4 দিনের ম্যাচ বা 3 দিনের ম্যাচ কিংবা টি-20 টুর্নামেন্ট, ওয়ানডে টুর্নামেন্ট হয়, ওখান থেকে চাকনি দিয়ে সেকে ভালো ক্রিকেটারগুলিকে নিয়ে তারা রঞ্জি ট্রফিতে খেলতে আসে। তো এরকম বাংলাদেশে আমাদের তো চাকরি নাই। কিচ্ছু নাই। আমাদের ডিভিশনে কোনো লিগ হয় না, যে ডিভিশন প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে নিয়ে লিগ করবে, যেখান থেকে ভালো প্লেয়ারদের ছেঁকে নিয়ে আপনার একটা টিম বানাবে, ন্যাশনাল লিগের টিম বানাবে, সেরকম কোনো কিছু নাই। ফলে আমাদের ক্রিকেট টোটালটা বাংলাদেশ ক্রিকেট আমরা যদি একটু দেখি যে এখন এই দলের জায়গায় খেলা হতো রেগুলার, এখন তো এই দলের কোনো খেলা এই দলের খেলা কমে গেছে, বাট এইচপি এইরকম খেলা আসলে এখন কিন্তু আসলে খুব কমে গেছে। একটু কমে গেছে, ফোকাসে নাই, কারণ করোনার পর থেকে অনেক কিছু আসলে একদম ব্যালেন্স অবস্থায় নেই। তবে আস্তে আস্তে বাড়বে, এখন বাড়বে। কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়ে শুধুমাত্র ক্রিকেটের উন্নয়নটা হবে না, ক্রিকেট বোর্ডই করবে সেই উন্নয়নটা। কি ডিভিশন থেকে ক্রিকেটটাকে লালন পালন করে ডিভিশনাল লিগ, যেমন ঢাকা লিগ হয় তেমন চট্টগ্রাম লিগ এরকম হয়তো কম্পিটিটিভ হতে হবে। যেমন আপনার যেখানে আছে রংপুর লিগ, তারপরে আপনার খুলনায়, প্রত্যেকটা মূল জায়গায় কথাটা হচ্ছে আঞ্চলিক ক্রিকেটটাকে শক্তিশালী করে আঞ্চলিক ক্রিকেট থেকে প্লেয়ার তৈরি করতে হবে, লিগ হতে হবে, নিয়মিত লিগ হতে হবে, শুধু লিগ না, নিয়মিত লিগ হতে হবে, এবং সেখানে ফার্স্ট ক্লাস হতে হবে। তারপরে ন্যাশনাল খেলবে। তারপর সেখানে আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গ্লাস নিচ্ছি ছোট্ট একটা বিরতি। অংশে ছোট্ট করে আসলে আলোচনা করব। ভাই, আপনারা জানেন যে আমাদের যে গ্রুপ, বিশ্বকাপ গ্রুপে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং হচ্ছে নেপাল, আপনার আসলে প্রত্যাশাটা কি? এই গ্রুপ পর্বে বাংলাদেশের কোন পর্যন্ত যেতে পারে আপনার মনে হয়? দেখুন, এখানে দুটো অপশন রয়েছে। একটা হলো যে আপনি যদি অল আউট ক্রিকেট খেলতে পারেন, আপনার যদি ফায়ার করেন, তাহলে কিন্তু আপনার ডিফারেন্ট সিনারিও হতে পারে। আর আদারওয়াইজ যদি আপনার অ্যাভারেজ ক্রিকেট খেলেন, যেটা আপনার জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন, কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় বা এই সিলেটে এবং খেলে গেছেন, তো এভারেজ ক্রিকেট খেললে আপনি আউট, মানে একটা ম্যাচ জিতে 2টা ম্যাচ সর্বোচ্চ ফাইট করতে পারবেন, মানে করে তারপর আপনি চলে আসবেন 17 তারিখে। আর যদি আপনি অল আউট ক্রিকেট খেলেন, বোলিং ব্যাটিং সব দিক দিয়ে ভালো ক্রিকেট খেলেন, শ্রীলঙ্কাকে প্রথম দিকেই হারিয়ে দিতে পারেন, তাহলে আপনার ডিফারেন্ট সিনারিও হওয়ার একটা চান্স আছে। কারণ প্রথম ম্যাচ জিতে গেলে আপনার কনফিডেন্স অনেক হাই থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশকে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে হবে। এই জায়গায় শুধুমাত্র এক সাকিব কিংবা মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে হবে না, 2-3 জন ক্রিকেটারকে খুব ভালো পারফর্ম করতে হবে, স্পেশালি ব্যাটাররা যদি ভালো আউটপুট দিতে পারে, আপনার 180, 85, 90 রান দিতে পারেন, তাহলে আমার মনে হয় বোলাররা ডিফেন্ড করতে পারে। আবার বোলাররা যদি আপনার একটা মিনিমাম স্কোরে প্রতিপক্ষকে অল আউট করতে পারে কিংবা আটকে রাখতে পারে, তাহলে একটা ভালো করার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে কম্পিটিশন লেভেলটা দেখেছি, আমরা হেরেছি এখানে সিরিজ, তার মানে হচ্ছে ভালো উইকেটে যদি হয়, ওখানে উইকেট যেহেতু ড্রপ ইন উইকেট, সেখানে একটু অতটা ভালো হওয়ার চান্স কম। আপনার একটা স্পিনারদের একটা সহযোগিতা থাকবে, সেই সহযোগিতার ক্ষেত্রে যদি হয় শ্রীলঙ্কাও ভালো স্পিনের দিক দিয়ে, সে দিক থেকে একটা কম্পিটিভ 2 জন মানে 50-50 2 দলই জিততে পারে ম্যাচ, এরকম একটা কথা কিন্তু চিফ সিলেক্টর বলেছেন। আর নিউ ইয়র্কের ম্যাচটা আমাদের জন্য খুবই টাফ, কারণ সাউথ আফ্রিকা আমরা জানি যে তারা বেটার ক্রিকেট খেলেন এবং তারা টি-20-তে অনেক ভালো দল। আমাদের ওয়ান ডেতে হলে একটু আমরা আশা করতাম যে আমাদের একটা জেতার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি নেদারল্যান্ডসের কথা বলেন, নেদারল্যান্ডস র্যাঙ্কিং ওয়াইজ কিংবা তাদের কোয়ালিটি ওয়াইজ আমরা যদি দেখি, তাহলে তাদেরকে বলবো যে আমাদের থেকে আন্ডারডগ। কিন্তুটা হলো আপনার ওরা এত বেশি টি-20 ক্রিকেট খেলে, কারণ যেহেতু তারা ইন্টারন্যাশনাল টেস্ট খেলে না, বা তার টেস্ট স্কোয়াড মানে টেস্ট দলও না তারা, সেক্ষেত্রে তাদের ক্রিকেটের ফোকাসটা হলো ওয়ানডে এবং টি-20তে ম্যাক্সিমাম তাদের কোয়ালিফাই খেলে বিভিন্ন রকমের। তো সেই জায়গাতে তারা কিন্তু অনেক বেশি
প্র্যাকটিসের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু ভালো ক্রিকেটও খেলে, ইংল্যান্ডের মাটিতে তারা হারিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, আমাদেরকে জিততে হলেও ওইরকম আমরা যদি এইভাবে নেপালকেও দেখি, নেপালও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে তাদের মাটিতে। নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, কিন্তু সেই জায়গায় বাংলাদেশকে আসলে বললাম যে নেপালের সঙ্গেও জিততে হলে, আমরা কিন্তু এশিয়া কাপে খুব নেপালের বিপক্ষে টাফ ফাইট দিয়ে লাস্টে জিতেছিলাম ওই 16 সালে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের জন্য কিন্তু আসলে টাফ কঠিন একটা নেস দেখাতে হবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেহেতু যে জায়গায় খেলা কিংস্টন, সেই জায়গায় কিংস্টনে আপনার একটা সুবিধা হলো স্পিনারদের জন্য একটা সুবিধা থাকে, এশিয়ার পরে ওই জায়গায় একটা উইকেটটা হয় স্পিনারদের জন্য ফেভারেবল। তো আমাদের যে স্পিন ইউনিট রয়েছে সেই স্পিন ইউনিট এবং পেস বোলিং ইউনিট যদি একসঙ্গে ফায়ার করে এবং ইকোনমিক্যালি বোলিং করে, ব্যাটাররা যদি তাদের ফোকাসটা রাখে, আমি বিশ্বাস করি দুইটা ম্যাচ ওখানে জিততে পারবে। আর শ্রীলঙ্কার সব কিছুই ডিপেন্ড করছে ফার্স্ট গেমের। আসলে আমরা যদি একটু 15 জনের স্কোয়াডটা দেখে আসি, স্কোয়াডটা আপনি জানেন যে সাইফুদ্দিনকে নিয়ে কিন্তু একটা গুঞ্জন উঠেছে এবং কিছুদিন আগে একজন সাবেক নির্বাচকও বলেছেন যে আসলে এটা নির্বাচকদের পছন্দের কারণেই আসলে সাইফুদ্দিন বাদ পড়েছে। তো আপনি এই জায়গাটা কিভাবে দেখছেন? সাইফুদ্দিন আমার কাছে মনে হয় বেটার চয়েস, কারণ সাইফুদ্দিন আপনার অলরাউন্ড পারফরমেন্স দেবে। প্রথমত আপনার ব্যাটিংটা সে ভালো পারে অন্যদের যে কটা বোলার রয়েছে তাদের মধ্যে, আর ইভেন যে স্পিনার আছে তাদের মধ্যেও কিন্তু অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন এখন ব্যাটিংয়ে সাকিবের চেয়ে বেটার ব্যাটিং করে ফেলবে। মানুষ অন্যভাবে নিতে পারে, কিন্তু যত আপনার বিপিএলের যদি পারফরমেন্স দেখেন, সে যে ব্যাটিংগুলি করেছে, যে ইনিংসগুলি খেলেছে, সেগুলি কিন্তু ফায়ার করেছে এবং খুব ভালো খেলেছে। 2-4 বলে দেখবেন যে ঠিকই মেরে দিয়েছে। তো সাইফুদ্দিনের না থাকাটা এটা একটা ব্যাড মানে এক্সক্লুশন। তাকে না রাখাটা আমার যারা বলছে যে সিলেক্টরদের চয়েস, এখানে হতে পারে তার অ্যাটিটিউডের আছে স্ট্রেট ফরওয়ার্ড সে, এটা হয়তো তাদের অনেকের ভালো লাগে না, কারণ এখানে যারা এখন সিলেকশন প্যানেলে রয়েছেন বা অন্য যারা রয়েছেন তাদের এইসব ব্যাপারগুলিতে ফোকাস করা অনেক বেশি মানে ফোকাস করে তারা। আমার মনে হয় যে একজন প্লেয়ার যদি ভালো হয়, তার যদি কনফিডেন্স ইন্টেলিজেন্ট বোলার হয়, তাহলে তাকে তার শুধু খেলার উপরই আসলে অ্যাটিটিউডটাকে স্যাক্রিফাইস করা যায়। অ্যাটিটিউড ওরকম সাকিবের যে অ্যাটিটিউড, তাহলে সাকিবকে অনেক আগেই ছুড়ে ফেলা উচিত ছিল, যেহেতু সাকিব কে ছুড়ে ফেলা হয় না। তা আমার মনে হয় যে সাইফুদ্দিনের মতো একজন ব্যাটার অলরাউন্ডারকে সুযোগ দেওয়া উত্তম হতো। আর যেটা নেওয়া হয় নাই, পরবর্তীতে আমি যেটা বুঝলাম এবং জানলাম, সেটা হচ্ছে যে তাসকিন অনিশ্চিত, সেই কারণে আপনার যদি তাসকিনের রিপ্লেস একজন বোলার নামাতে হয়, সেই জায়গায় বেটার হলো তানজিম সাকিব। দ্যাটস ওয়াই তানজিম সাকিবের কপালটা খুলে গেছে, মানে চেয়ে জোরে বল করে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সেকেন্দার ভাই। আসলে আজকে এই পর্যন্ত আমাদের শেষ করতে হচ্ছে, কিন্তু আমরা চাই আসলে বাংলাদেশ টি-20 অন্তপক্ষে ঘুরে দাঁড়াক। আমরা চাই, অবশ্যই। দর্শক, আজকে এখানে শেষ করছি। ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গ্যালারি।